নমস্কার, শুভ সন্ধ্যা। টিভি9 স্পেশালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রুমেলা। গ্যাংস অফ ওয়াসেপুর সিনেমাটা মনে আছে নিশ্চয়ই, আপনারা দেখেছেন নিশ্চয়ই অনেকে। কয়লা লোহার কারবার আর সঙ্গে রাজনীতি, এক জমজমাট গল্প, যে গল্পে সৃষ্টি বলে কিছুই ছিল না, ছিল শুধুই ধ্বংস। গত কয়েকদিন থেকে আরিয়া দহের যে গল্পটা আপনারা দেখছেন তার সঙ্গে গ্যাংস অফ ওয়াসেপুরের বেশ মিল। কিভাবে আজ সেটাই দেখাবো আপনাদের আজকের স্পেশাল 9 গ্যাংস অফ আরিয়া দহ। গোটা বাংলায় শোরগোল ফেলে দিয়েছে একটাই নাম, জয়ন্ত সিং। কিন্তু এই একটাই নাম নাকি? না না, ওয়াসেপুরে যেমন প্রতিবার ক্ষমতার হাত বদল হয়েছে, আরিয়া দহতেও সেটাই হয়েছে। গল্পটা তাহলে একটু একদম গোড়া থেকে শুরু করা যাক, অতীত থেকে শুরু করা যাক। তখন আরিয়া দহে জয়ন্ত নামের উত্থান হয়নি। আরিয়া দহ তখন চলতো আনোয়ার এবং বাবু মণ্ডলের নামে। রাজ্যে তখন বাম শাসন, দিকে দিকে উঠত লাল পতাকা। অন্যথা ছিল না কামারহাটি বিধানসভাতেও। 1977 থেকে টানা বামেদের দখলে ছিল কামারহাটি। 2001 সালে এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন মানস মুখোপাধ্যায়। শোনা যায় এলাকা নিয়ন্ত্রণে বিধায়ক মানস মুখোপাধ্যায়ের দুই হাত ছিলেন আনোয়ার ও বাবু মণ্ডল। এলাকার নিয়ন্ত্রণ থাকত তাদের হাতেই। তবে গুন্ডা মার্কা ইমেজ ছিল না, বরং দাপুটের নেতা ও এলাকার রবিনহুড ছিলেন বাবু আনোয়ার। সব চলছিল ঠিকঠাক। 2011 সালে রাজ্যে রাজনৈতিক ক্ষমতার বদল। কামারহাটি পেল নতুন বিধায়ক, দাপুটের তৃণমূল নেতা মদন মিত্র। শোনা যায় পরিবর্তনের ঝড়ে বিধায়ক হলেও ভবানীপুরের মদন কামারহাটি এলাকায় নাকি খুব একটা ইঁটে উঠতে পারছিলেন না। বাবু ও আনোয়ারকে টপকে কিছু করা যাবে না, এটা বুঝতে পেরেই মদন নাকি মানস মুখার্জির হাত থেকে বাবু মণ্ডলকে নিজের দলে টেনে আনেন। কামারহাটির অলিগলি অন্তত সেই কথাই বলে। বাবু মণ্ডলের দলবদলে কামারহাটিতে শুরু হয় নতুন জুটি। কিন্তু এই জুটিতে শুরু থেকেই নাকি ছিল ইগো ক্ল্যাশ। মদন মিত্রের জননেতা ইমেজ, আবার এলাকায় মানুষের মধ্যে বাবু মণ্ডলের জনপ্রিয়তাও ছিল হিংসে করার মতো। 2014 সালের ডিসেম্বরে মদন মিত্র সারদা কাণ্ডে গ্রেফতার হলেন। তবে 2015 সালের কামারহাটি পুরসভা নির্বাচনে তেমন কোনো প্রভাবই পড়েনি। মদন মিত্রের প্রার্থীদের একাই জিতিয়ে দেন বাবু। একটি দুটি আসনে নয়, 30টি আসনে জেতেন তৃণমূল প্রার্থীরা। বাবু মণ্ডলের এই জনপ্রিয়তাই নাকি কাঁটার মতো বিঁধছিল মদন মিত্রকে। এই পর্বেই নাকি শুরু হয়েছিল একটা ঠান্ডা যুদ্ধ। মদন বাবু জুটিতে চির ধরা নাকি শুরু হয় এই পর্বেই। 2015 এপ্রিল মাস রাজ্য জুড়ে পুরসভা নির্বাচন, জেলবন্দি মদন মিত্র। কিন্তু তার অনুপস্থিতিতেও কামারহাটি পুরসভায় ব্যাপক জয় পেল তৃণমূল। আর সেই জয়ের রেশ কাটার আগেই পরের মাসেই জোড়া ধাক্কা বাবু মণ্ডলের। মে মাসে বাবু মণ্ডলেরকে লক্ষ্য করে দুষ্কৃতীরা হামলা চালালো, 7 থেকে 8 রাউন্ড গুলি চালালো দুষ্কৃতীরা। আর সেই হামলার পরেই বাবু মণ্ডল নাকি তার ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছিলেন তার মেন্টরের বিরুদ্ধে। আর সেই গুলির ধাক্কা কাটার আগেই মধ্যমগ্রামে বাবু সেন হত্যাকাণ্ডে তাকে গ্রেপ্তার করা হয়। 3.5 বছর জেলবন্দি থাকার পর জামিনে মুক্ত হয়ে 2018 নভেম্বরে যখন তিনি বেরিয়ে আসেন, তখন দেখেন এলাকার সমীকরণ কিন্তু অনেকটাই বদলে গেছে। এক সময় তার যে রাজ্যপাট ছিল সেখানে থাবা বসিয়েছে গুড্ডু এবং রাজু ঘোষ। রাজনীতি, তার সঙ্গে হাত বদলের খেলা। এই আরিয়া দহ, কামারহাটি এই অঞ্চলে বারবার ক্ষমতার হাত বদল হয়েছে। এই যে প্রতিবেদন আপনাদেরকে দেখালাম, বলছিলাম আনোয়ারের কথা, বলছিলাম বাবু মণ্ডলের কথা। এবার বাবু মণ্ডল জেল থেকে বেরিয়ে কি দেখলেন খেলা ঘুরে গেছে। তার সাজানো বাগান, সাজানো এলাকা তখন রাজু ঘোষের হাতে। ক্ষমতার হাত বদল। এখানে বলে রাখি, রাজু ঘোষের দলের সদস্য ছিল জয়ন্ত সিং, যে আজ শিরোনাম আঁকড়ে রয়েছে। তখন সে সবে চারা গাছ। কিন্তু কিভাবে সবাইকে একেবারে সাইডে সরিয়ে এলাকার রাজা হয়ে উঠল সে, যার কথায় এখন আরিয়া দহের সকলে ওঠে আর বসে কথায়। কিন্তু এই রাজু যখন এলাকার ক্ষমতা হাতে নেয়, তখন আরিয়া দহ বা কামারহাটিতে জমজমাট প্রমোটিংয়ের ব্যবসা, সঙ্গে সিন্ডিকেট, কোটি কোটি টাকার খেলা, একেবারে কাঁচা টাকা। বলা ভালো, টাকা যেন উঠছিল। এই টাকার ভাগ বাটোয়ারা নিয়েই আবার যত কাণ্ড। আর সঙ্গে রাজনীতির খেলা তো আছেই। শোনা যায় মদন মিত্রর হাত ধরেই বাবু মণ্ডলের অনুপস্থিতিতে
রাজু গুড্ডুদের উত্থান, আরে তখন বাবু মণ্ডলের ছেড়ে যাওয়া সাম্রাজ্য কাউকে না কাউকে তো সামলাতেই হতো, নয় কি? রাজু হচ্ছে মানসবাবুর একদম বরপুত্র, এবং রাজু ঘোষ হচ্ছে এই সমস্ত যা যা হচ্ছে এই সব ওই তালতলার স্পোর্টিং, তার ও প্রেসিডেন্ট, তারই মাঠ, তারই ক্লাব, তারই সব কিছু, তারই প্রমোটিং, তারই সব কিছু, এবং জেন টেন সব বাবু মণ্ডলের সঙ্গেই আছে। রাজু ঘোষকে মানুষ মুখোপাধ্যায়ের লোক বলে ঠেলে দিচ্ছেন এলাকার বিধায়ক মদন মিত্র। কে রাজু ঘোষ? যে তালতলা স্পোর্টিং ক্লাবকে নিয়ে এই বিতর্ক, সেই ক্লাবের সভাপতি, সঙ্গে প্রমোটিংয়ের ব্যবসা, প্রচুর জমিরও মালিক নাকি সে। তার স্ত্রী এলাকার তৃণমূল কর্মী, তার দিকে নিশানা ছুড়ে দিচ্ছেন বিধায়ক মদন মিত্র। কিন্তু মদন মিত্রের হাত ধরেই নাকি রাজুর উত্থান। এলাকায় কান পাতলে তো তেমনটাই শোনা যায়। বাবু মণ্ডল থেকে রাজু ঘোষ, মাঝের এই ট্রানজিশনে এলাকার চরিত্রও বদলাতে শুরু করে। কামারহাটিতে জুয়া সাট্টার ঠেক, তোলাবাজি, মারামারি বাড়তে থাকে ক্রমাগত। বাবু মণ্ডল জেল থেকে মুক্ত হয়ে আবার নিজের সাম্রাজ্য ফিরে পেতে চেষ্টাও করেন। মদন মিত্রের সঙ্গে যোগাযোগ করে কাউন্সিলর হিসেবে দাঁড়াতে চান তিনি 2022 সালে, কিন্তু কথা দিয়েও নাকি কথা রাখা হয়নি। ফলে বাবু নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জিতেও যান। কামারহাটি পুরসভার একমাত্র নির্দল কাউন্সিলর, বেলঘরিয়া রথতলার বিরাট রথ উৎসবের উদ্যোক্তা। আমি জানি না বাবু মণ্ডল কি ক্রিমিনাল নয়, তবে বাবু মণ্ডলের যে এই কদিন আগে রথযাত্রা হলো, লক্ষ লক্ষ মানুষ, সেখানে তো আমিও গিয়েছিলাম রথের দড়ি টানতে। আগের বছরও গিয়েছি। আমি শক্তি কাপুরকে নিয়ে এসেছি, আমি আরও আর্টিস্টদের নিয়ে এসেছি। সৌগতও ঝাঁটা দিয়েছেন, এলাকায় একটা এত বড় লক্ষ লক্ষ মানুষ, তারা যদি বাবু মণ্ডলদের ক্রিমিনাল মনে করতো, তারা আসতো, তারা তো বয়কট করতো। জগন্নাথ দেবের দড়ি ক্রিমিনাল টানছে, এটা নিশ্চয়ই মানুষ মেনে নেবে না। কার কি অতীতে কি আছে, আমি ভাই বর্তমান নিয়ে কারবার করি, আমি বর্তমানের কারবারি, আমি পোস্টমর্টেমে বিশ্বাস করি না। আমি কি করে বলবো যে আমার প্রতি কারো হিংসা নেই? হিংসা তো থাকবেই, হিংসা থাকবে, রোষ থাকবে, আক্রোশ থাকবে। তার মধ্যেও প্রভুর স্মরণ করতে হবে, প্রভুর নাম করতে হবে, প্রভুর কাজ করতে হবে। আর প্রচুর মানুষকে সেবা দেওয়ার যে ইচ্ছা, আমার মনে হয় প্রভুর সান্নিধ্য বাদ দিয়ে এটা হওয়া সম্ভব না। বাবু মণ্ডল জনপ্রিয়তাকে বেছে নিয়েছেন, কিন্তু রাজু, গুড্ডু, জয়ন্তের সেই ইচ্ছে ছিল না। রাজুর ডান হাত ছিল জয়ন্ত সিং, ভাড়াটে গুন্ডা হিসেবে কাজ করত। তারপর ধীরে ধীরে সবাইকে সাইড করে জয়ন্ত সিং হয়ে উঠল জায়েন্ট সিং। গোটা এলাকা চলে এলো তার হাতে। প্রমোটিং, তোলাবাজি, জুয়া সাট্টার ঠেক সবই ছিল জায়েন্টের জিম্মায়। মাসে মাসে মোটা টাকা রোজগার। কিন্তু যাদের টপকে জায়েন্ট সিং হয়ে উঠলেন, তারাও বা ছেড়ে কথা বলবেন কেন? আবার ঘুরতে শুরু করলো খেলা। কবিগুরু লিখেছিলেন খেলা ভাঙার খেলা। আরিয়াদহে সেটাই যেন বদলে হয়ে গেল খেলা ঘোড়ার খেলা। শুরুতে আনোয়ার, বাবু মণ্ডল, সেখান থেকে রাজু ঘোষ, সেখান থেকে জয়ন্ত সিং। কয়েক বছরে পর পর পালাবদল। একজনের অনুপস্থিতি আর একজনের উপস্থিতির ভাগ অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। দলাদলি বা গোষ্ঠীকোন্দল নিয়ে কামারহাটি, আরিয়াদহ অঞ্চল গত কয়েক দশক থেকে উত্তপ্ত। কিছু না কিছু হলেই গুলি, কিছু না কিছু হলেই বোমা, কিছু না কিছু হলেই সন্ত্রাস। তবে সব উত্তাপ ছাপিয়ে গেছে এই যে জয়ন্ত পর্ব চলছে, সেই পর্বে এসে। এর কারণ জয়ন্ত সিং এর চরিত্র। হিন্দিতে ওই একটা কথা আছে না, মিল বাটকে খানা, সব কিছু ভাগ করে আসো খাই। জয়ন্তের সেখানেই আপত্তি, সবটাই তাকে একা খেতে হবে। হ্যাঁ, এমনটাই কান পাতলে শোনা যায় যে সবটাই নাকি একা খেতে চায় সে। আর এখানেই ভাঙন ধরতে শুরু করে জয়ন্ত সিং এর গ্যাং। একটা লবি রয়েছে, যেমন সেটা মদন মিত্রের দিক থেকে মুখ ঘোরাতে শুরু করে, তেমনই একটা গ্রুপ জয়ন্তের একার দাপাদাপি মেনে নিতে একেবারে রাজি নয়। আবার এর সঙ্গে জুড়ে যায় ওই রাজনৈতিক হিসেব নিকেশও। সবেতেই মদন মিত্রের হাত থাকার অভিযোগ উঠছে, কিন্তু মদন মিত্র সেই অভিযোগ অস্বীকার করছে। কে বাহুবলী, কে আমার তো কোনো দরকার পড়ে না। আমার নিজস্ব বাহুবলটা এত বেশি, আমি এসব চমকানি ধমকানিতে এসব কেয়ার করি না। লোকে বলছে আপনি এদেরকে শেল্টার দিচ্ছেন। না, আমার দরকার পড়ে না তো। আমি একাই কাফি আছি। মদন মিত্র নামটাই কাফি আছে। জনগণের কাছে মদন মিত্র আসছেন বললেই জনগণ হেসে খুশিতে দাঁড়িয়ে ওপর থেকে পুষ্পবৃষ্টি করে। আপনি খোঁজ নিন। ও লাভলি, এই কথাটা আমার বলতে ইচ্ছে করছে মদন মিত্রের এই বক্তব্যের পর। কারণ বিধায়ক নিজে বলছেন তার কোনো বাহুবলীর দরকার পড়ে না।
কিন্তু তার ছেলের সঙ্গে যে জয়ন্তের ঘনিষ্ঠতার ছবি ভাইরাল, ভিডিও ভাইরাল, এলাকায় কান পাতলে শোনা যায় জয়ন্তের বিরুদ্ধে একটা স্ট্রং লবি তৈরি হচ্ছিল, আর সেটাই জয়ন্ত সিং এর কাল হয়ে দাঁড়িয়েছে। মা ছেলেকে পেটানোর ভিডিও ভাইরাল হতেই প্রকাশ্যে এলো জয়ন্ত গ্যাংয়ের নাম, আর তারপরেই শ্রীঘরে গেল জয়ন্ত। কিন্তু আরিয়াদহে কান পাতলেই শোনা যায় যে ছেলেটিকে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছে সেই ছেলেটিও একসময় জয়ন্ত গ্যাংয়েরই সদস্য ছিল। পরবর্তীতে ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরে জয়ন্তের বিরোধী হয়ে যায় সে, এবং এমন ভিডিও সামনে এসছে যেখানে দেখা যাচ্ছে জয়ন্তের সঙ্গে হাত মিলিয়ে বা জয়ন্তের বাকি চেলাচামুন্ডের সঙ্গে হাত মিলিয়ে সে অন্য আরেকজনকে পেটাচ্ছে। ঠিক এইভাবেই জয়ন্ত গ্যাংয়ের বিভিন্ন সদস্য বিভিন্ন সময় ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে আলাদা হয়ে গেছে। তার মধ্যে বুম্বা থাকতে পারে, তার মধ্যে অন্য কেউ থাকতে পারে, এবং সেই যে গ্যাং রাইভেরি বা গ্যাং ওয়ার সেটা আরও বাড়ছে কোথাও একটা মদন মিত্র বিরোধী গোষ্ঠীর মদতে। কারণ এখানে এমন ব্যক্তিও রয়েছে যার সঙ্গে জয়ন্তর ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোল হয়, এবং সে রাজ্যের আরেক প্রভাবশালী মন্ত্রীর ভাগ্নে। স্বভাবতই সে মদন মিত্র বা জয়ন্তের দাদাগিরি সহ্য করেনি এবং জয়ন্ত বিরোধী গোষ্ঠীর সঙ্গে সেও হাত মেলায়, এবং পাশাপাশি মদন মিত্র বিরোধী গোষ্ঠী শাসক দলের যারা তারাও এই গোষ্ঠীকে মদত দিচ্ছে, এমনটাই কিন্তু এলাকার মানুষরা জানাচ্ছেন। আর সেখান থেকেই কোথাও একটা শাসক দলের যে মারাত্মক অন্তর্দ্বন্দ্ব বা মদন মিত্র এবং মদন মিত্র বিরোধী গোষ্ঠীর লড়াই, সেটাই বোধহয় গোটা কামারহাটি জুড়ে এই গ্যাং ওয়ারের মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে। এই যে ভিডিও প্রকাশ হয়েছে, এই ভিডিও কে প্রকাশ করেছে, এই ভিডিও কারা প্রকাশ করেছে? তাহলে কি জয়ন্ত সিং এর বিরুদ্ধে যারা একটা গোষ্ঠী তৈরি করছিল, তার বিরুদ্ধ গোষ্ঠী, তারাই কি ভিডিও প্রকাশ করেছে? এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠতে শুরু করবে, তার কারণ এলাকায় তো দুর্দণ্ড প্রতাপ নেতা এই জয়ন্ত সিং। এমন কথা শোনা যায় জয়ন্তের পরিবারের মুখেও যে এই বিরুদ্ধ গোষ্ঠী যারা যারা একটা স্ট্রং লবি তৈরি করছিল জয়ন্ত সিং এর বিরুদ্ধে, তারাই নাকি এই ভিডিও প্রকাশ করে দিয়েছে। যারা এই জিনিসগুলো করছে তারাও কিন্তু সেখানে প্রেজেন্ট ছিল। হ্যাঁ, তারাও ওখানে প্রেজেন্ট ছিল। ভিডিও তো করা যাবে না। ভিডিওটা করলো কে? আমাদেরকে কেউ দেবে? আমার ধরুন আমি আপনার সাথে আছি, আপনি কি আমার হয়ে বলবেন? মানে আপনি আমার এগেইনস্টে বলবেন? বলবেন না। দেখুন, একটা সিস্টেম চলছিল দীর্ঘদিন ধরে যে মিল বাটকে খানা, সেটা যদি হঠাৎ করে এসে বন্ধ হয়ে যায় তাহলে কারোর তো আঁতে ঘা লাগবেই, কষ্ট তো হবেই, পকেটে টান তো করবেই। জয়ন্তের দলে ভাগাভাগির বিষয়টা একেবারে স্পষ্ট ছিল। পাশাপাশি এটাও স্পষ্ট দলের মধ্যে জয়ন্ত অনেকের সঙ্গে শত্রুতা তৈরি করে ফেলেছিল। ওই যে বললাম মিল বাটকে খানা, সেটাতেই তো বাদ সাধছিলেন জয়ন্ত সিং। জয়ন্ত সিং এর মাও বলছেন ছেলের শত্রুদের কথা। বা 100 বার যাচ্ছে আসছে, ভয়তে আমরা বেরোচ্ছি না, আমার বাচ্চাদেরকে বেরোতে যাচ্ছি না। আপনাদের ভয় কাকে? আমাদের ভয় যে বোম্বাই এখন ধরে কিছু করে দেয়, কাউকে দিয়ে কিছু তুলিয়ে নেয়, বাচ্চাকে তুলিয়ে নেয়। আমরা তো শুধু মহিলা বাড়িতে। জয়ন্ত ভার্সেস বুম্বা কোথাও একটা কিছু চলছে, মানে বুম্বাই কি পেছন থেকে কলকাটে নাড়ছে? সব করাচ্ছে। ভয়েস রেকর্ডিংটা তুমি শুনো, দাও আমাদের বলা। তনিষা চুপ রহ না, ভয়েস রেকর্ডিং লিয়াও। আপনারা মিডিয়ারা দিচ্ছেন না, তাই জন্য আমরা সামনে আসছি না। ভয়েস রেকর্ডিং এ কি আছে? ভয়েস রেকর্ডিং এ আছে যে বুম্বার ছেলে 15টা জড়ো হয়েছে। এক দল দুই গোষ্ঠী, তারই ফল ভুগতে হচ্ছে জয়ন্ত সিংকে। জয়ন্ত সিং এর পরিবার অভিযোগ করছে বুম্বার নামে। আপনারা শুনলেন বিধায়ক মদন মিত্র আমাদের ক্যামেরার সামনে বলছেন জয়ন্ত সিং এর লোকজন নাকি বুম্বাকে মেরেছিল। তিনি বুম্বাকে হাসপাতালেও নিয়ে যান। কামারহাটির সব লোকই আমার লোক, প্রতিটা মানুষই আমার লোক। এমনকি এই যে বুম্বা মার খেয়েছে বলে বলা হচ্ছে, ওদেরকে সত্যি জেনেরা মেরেছিল, ছিল না যদিও, জেনের ছেলেরা মেরেছিল। এই বুম্বাকে আমি নিয়ে গেছি, আমি নার্সিংহোমে গেছি, দিনের পর দিন তার ডাক্তারের সঙ্গে কথা বলেছি। এই বুম্বার চিকিৎসার ব্যাপারে আমি প্রতিদিন খবর নিয়েছি, এবং বুম্বাও বলতে পারবে না, বুম্বার এগেইনস্টে প্রচুর কেস ছিল। সেই সব কেসেও বুম্বার পরিবারও বলতো মদনদা আমাদের পরিবারের সদস্য। একটা অদ্ভুত ইকুয়েশন। জয়ন্ত সিং এর পরিবার অভিযোগ করছে বুম্বার দিকে, আবার বুম্বাকে মেরেছিল জয়ন্ত সিং, তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক মদন মিত্র, সেই কথাই বলছেন। জয়ন্ত সিং এর পরিবার
মদন মিত্রকে নিয়ে কিন্তু খুব নমনীয়। মদন মিত্রের বিরুদ্ধে কিন্তু তারা তোপ দাগতে নারাজ, যদিও মদন মিত্র বলেছেন তাদের ছেলেকে তিনি চেনেন না। কতটা নরম সুর মদন মিত্রকে নিয়ে জয়ন্ত সিং এর মায়ের গলায়, শুনুন একবার। মদন মিত্র যেদিন ঘটনাটা ঘটলো তার কয়েকদিন পর এসে ওখানে বললেন যে না, অ্যারেস্ট করা হবে, জয়ন্তকে অ্যারেস্ট না করা হলে যারা এই ঘটনায় জড়িত তাদেরকে অ্যারেস্ট না করে আমি জেলে যাব। তারপর শেষ পর্যন্ত আমি দেখলাম জয়ন্ত সারেন্ডার করলো, জয়ন্তকে ধরা হলো। ওনার উপরেও চাপ আসছে যে উনি হেল্প করছেন, তো উনি যেটা বলেছেন ওনার বক্তব্য কি বলবেন না বলবেন সেটা তো আমার দেখা দরকার নেই। সেই বাম আমলের শুরু, তারপর থেকে গঙ্গার পারে কামারহাটি দিয়ে অনেক জল বয়ে গেছে। আনোয়ার বাবু মণ্ডল থেকে বর্তমানের জয়ন্ত সিং, একের পর এক নাম। কামারহাটির এই ছবি দেখে আনোয়ার বাবুদের একটু হলেও মন খারাপ হয়, কারণ কেউ কেউ ওদের গায়ে গুন্ডা তকমা দিলেও মানুষের মনে ওদের একটা অন্য জায়গা আছে। আগ্রাসী হয়েও অন্য কারো জিনিস ছিনিয়ে নেওয়ার বিশ্বাস ওদের নেই, বলতে পারেন যুগের পার্থক্য। আনোয়ার বাবু মণ্ডলরা যে যুগে এলাকা সামলেছেন তখন এতটা আগ্রাসী ছিলেন না তারা। বর্তমানে জুয়া, সাট্টা, তোলাবাজি, এলাকা দখল, ক্লাব দখল, জমি দখল, এই ঘটনাগুলো, এই বিষয়গুলো নিয়ে ক্ষুব্ধ গ্যাংস অফ আরিয়াদহের প্রাক্তনী। এখানে আমরা বরদাস্ত করতে পারবো না, কোনোদিন করি না, করব না। এরকম হলে আমরা নিজে ওকে ধরে থানায় দিয়ে দিই, হাত পাও ভেঙে দিব। যদি আমাদের এলাকা খারাপ কেউ করতে চায় আমরা করতে দেব না। আপনি তো দীর্ঘদিন কামারহাটির রাজনীতির সঙ্গে যুক্ত, অনেক দিন ধরে যুক্ত, বাম আমল থেকে এখন পর্যন্ত যুক্ত। তা আপনার দেখে খারাপ লাগে না এই সমস্ত লোকজন বারবারন্ত হচ্ছে? অনেক খারাপ লাগে, কিন্তু কি বলবো, হাতটা বাঁধা আছে, করতে পারছি না আমরা। আমার নেতৃত্ব একবার শুধু হুকুম করবে, বাবু তোমার এই কাজটা করতে হবে, মানুষের জন্য করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। আমি কোনো নেতা হতে চাই না, আমার দরকারও নেই। আমি কর্মী হিসাবে সারা জীবন অন্তত বেলঘরিয়ার মানুষের জন্য, কামারহাটির মানুষের জন্য, আরিয়াদহর মানুষের জন্য মানুষের পাশে থাকার চেষ্টা নিশ্চয়ই করব। আমি অঙ্গীকারবদ্ধ আমার নেতৃত্বের কাছে। তারা যদি কোনো সময় চায়, দেখুন আমি নির্দল কাউন্সিলর, আমাকে এখনও দলে নেওয়া হয়নি। আমি জানি না আমার যোগ্যতা আছে কি নেই, আমার নেতৃত্ব বুঝবে যে আমার যোগ্যতা আছে কি নেই। শুরুতে ছিল রাজনৈতিক এলাকা দখল, কিন্তু এখন মনে হচ্ছে রাজনীতিকেই নিয়ন্ত্রণ করছে গুন্ডারাজ। এমনকি বিধায়ক নিজেও বলছেন তাকে থ্রেট করা হচ্ছে ফোন। কালকে যখন আমি বাড়ি ফিরে রাত্রে শুতে যাচ্ছি তখন একটা ফোন আসে, এই রাত্রি তখন 12:19। নাম্বারটা হচ্ছে 9830882058। মধুমিত্র আছেন? হ্যাঁ বলছি। ফট করে বলছে, কিরে, আরে তৃণমূলকে রাখতে দেবো না, কামারহাটি থেকে তৃণমূলকে উপরে দেবো, কামারহাটি আমরা দখল করব, তোকে গুলি করে মারবো, কোন বাবা বাঁচাবে? তো এটা বুঝতে পারি, আমি বুঝতে পারি যেটা বাজে কল। কে যে কাকে নিয়ন্ত্রণ করছে সেই উত্তর খুঁজে পাওয়াই এখন দুষ্কর, সত্যিই দুষ্কর। তার কারণ বিধায়ক যখন বলছেন তিনি থ্রেট কল পাচ্ছেন, তখন এলাকার মানুষ, আরিয়াদহ, কামারহাটির মানুষ, তারা কি নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারবেন? ভাবার দরকার আছে, ভাবার সময় এসেছে। ভাবতে ভাবতেই স্পেশাল 9 এখানেই শেষ করছি। স্পেশাল আরও অনেক কিছু নিয়ে আগামীকাল দেখা হচ্ছে ঠিক এই সময়, সঙ্গে থাকুন।